গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। জুলাই কিন্তু আপনার হচ্ছে মানুষের জমানো ক্ষোভ আলোকের সামনে দুইটা নিরীহ ছাত্রদেরকে দুইটা গুলি করে হত্যা করছে ভাই। ছেলেটা মা বলতে পারছে, সে আর বাবা আর বলতে পারে না, বুঝতে পারছেন? ওই সময় ছেলেটা মারা গেছে। হেলিকপ্টার যখন যাচ্ছে আমরা তখন মিছিল দিয়ে বলতেছি শেখ হাসিনা যাচ্ছে। এটা কি বলে বিভৎস কাহিনী যে একটা ছেলেকে গুলি করে হত্যা করছে ওখানে। আমার ফ্যামিলি আমরা 3 ভাই ছিলাম, আমরা 3 ভাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আসলে এই আন্দোলনটার ভিত্তিটা হচ্ছে আপনার কোটা বিরোধী আন্দোলন। তো এর পরবর্তীতে যেটা হচ্ছে আন্দোলন চলতেছে, যেহেতু আমার স্টুডেন্ট লাইফ শেষ, তো আমি আর হচ্ছে আপনার ফেসবুকে বা সব জায়গায় আছে যে আপনার হচ্ছে আন্দোলনের আমি পক্ষে আছে যে ছাত্র যে আন্দোলন করতেছে। তো এই আন্দোলনটা যখন সারা দেশে ছড়ায়া যায়, তো 14 তারিখের কথা আমি বলি, 14 তারিখে আমরা বৃহত্তর মিরপুরে আমরা একটা ফেসবুক গ্রুপ করি, যেটা হচ্ছে আমার নেতৃত্বে হচ্ছে বৃহত্তর মিরপুরে একটা হচ্ছে আমরা 12 থেকে 13 জন মিলে আমরা প্রথমে সমন্বয় করে আমরা যখন ওখানে আরো 20-30 জন লোক আমাদের সাথে অ্যাড হয়েছে, সব ম্যাক্সিমাম 30 থেকে 35 জন। তখন হঠাৎ করে 14 তারিখে যখন আমরা মিরপুর 10 নম্বর গোল চত্বরে যাই, ইজি শোরুমের সামনে আমাদেরকে হঠাৎ করে ধাওয়া করে। এখান থেকে শুরুটা বেসিক্যালি। এই 14 তারিখের পর আপনি হয়তো জানেন যে 15-16 তারিখ সারা দেশই আপনার হচ্ছে আন্দোলনটা ছড়ায় পড়ে। তো সেক্ষেত্রে আপনার 16 তারিখে হচ্ছে আপনার রংপুরে আবু সাইদ, তারপর হচ্ছে আপনার চিটং শহীদ ওয়াসিম শহীদ হয়। তো এরপরে তো আসলে কোনো সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ বাসায় থাকতে পারে না। তো সেই হিসাব করতে গিয়ে আমিও ধরেন আপনার 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এইভাবে যে কটা ডে ছিল। আর আমাদের বৃহত্তর মিরপুরে 18 তারিখে আমাদের সকলের সমন্বয় আমরা হচ্ছে মিরপুর কলেজের সামনে থেকে আমরা একটা মিছিল নিয়ে হচ্ছে মিরপুর 10 নম্বরের দিকে যাই। তো হয়তো আপনি জানেন যে ওই দিনে হচ্ছে আমাদের বৃহত্তর মিরপুরে আপনার বিভিন্ন অগ্নিসংযোগ থেকে শুরু করে সবকিছু হয়, আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা হয়। এটা হচ্ছে জুলাইয়ের শুরুটা আর কি। জুলাই কিন্তু আপনার হচ্ছে মানুষের জমানো ক্ষোভ, আপনার হচ্ছে এই জমানো ক্ষোভটা শুরু হয়েছে বিডিআর বিদ্রোহ, শাপলার যে ঘটনাটা 2016-এ আপনার পলিটিশিয়ান ইস্যুতে হচ্ছে আপনার নিরীহ মানুষদেরকে মারা, আলোকের সামনে দুইটা নিরীহ ছাত্রদেরকে দুইটা গুলি করে হত্যা করছে ভাই। তো এটা হচ্ছে ধরেন এই হত্যাটা যখন করছে এটা আমার পাশেই ছিল ভাই। কারণ আমি ধরেন তাদেরকে যখন উঠাইতেছিলাম, ছেলেটা মা বলতে পারছে, সে আর বাবা আর বলতে পারে নাই, বুঝতে পারছেন? ওই সময় ছেলেটা মারা গেছে। ওই থেকে আপনি 3 থেকে 4 দিন ঘুমাইতে পারিনি ভাই। তো 18 জুলাইতে আমাদের বৃহত্তর মিরপুরে আজমল হসপিটালেই প্রায় 17 থেকে 18 জন লোক মারা গেছে বৃহত্তর মিরপুরে। কত মানুষের আমি দেখছি ভাই, মানে চোখ উপড়ে যাচ্ছে, কত মানুষের হচ্ছে আপনার মাথার খুলি পড়তেছে, মানুষের হাতে গুলি লাগতেছে, পায়ে গুলি লাগতেছে ভাই। এগুলো সবই দুর্বিষহ স্মৃতি ভাই আমার। মানে আমরা 3 ভাই, এক ফ্যামিলি 3 ভাই, আমরা 3 ভাই সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় থাকতাম ভাই। আর সাহস বলতে আপনি আপনার অধিকার নিয়ে কথা বলবেন, সেক্ষেত্রে আপনি সাহস তো অটো চলে আসবে ভাই। আমার পরিবার হচ্ছে আপনার, আমার বাবা শিক্ষকতার সাথে জড়িত, আর আমার আব্বাও বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার আব্বা একটা ইউনিয়ন বিএনপির সভাপতি। তো যেহেতু আমার আব্বাও চাইতো যে আমার ছেলেরা যৌক্তিক আন্দোলনে যুক্ত থাকুক এবং দেশের যে কোনো ভালো ভূমিকাতে ছেলেরা রাজপথে থাকুক। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল এবং মুক্তিযুদ্ধের শহীদ। তো সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে বলা যায় যে আমরা আসলে দেশের ক্রান্তি লগ্নে আমরা রাজপথে থাকার মানুষ আর কি। আর রাজপথে আমরা আছি এবং থাকবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। 5 তারিখের পরে হয়তো দেশের যেই স্বাভাবিক গতি আসবে ওই গতিটা ভাইয়া নাই। আর যাদের নেতৃত্বে বলেন বা আমরা যাদেরকে সামনে রাখছি, যে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা যাদেরকে চিনি, এনসিপি বলেন, নাহিদ, সার্জিস, আসিফ, তো ওদের কথা শুনে কিন্তু আমরা রাজপথে ছিলাম। বাট হচ্ছে আপনার 5 অগস্টের পরে হিতের সব বিপরীত ভাই। আপনার কোনো প্রয়োজন বলেন, অপ্রয়োজন বলেন, ওদেরকে নাম্বার 1 পাওয়া যায় না। যদি আমার মতো লোকই যদি আমি ওদেরকে না পাই, তাহলে দেশের সাধারণ মানুষ তাদেরকে রিচ কিভাবে করবে? কারণ যেভাবে হোক আমার তো এনিহাও একটা পরিচয় আছে। আপনার অন্তর্বর্তী সরকার তার কোনো কাজই সে প্রপার করতে পারতেছে না। এই জন্য ভাই আসলে প্রকাশ করা তো কিছু নাই, আপনার হচ্ছে দেখি খারাপ লাগে, কিছু করারও তো নাই। আমরা কিন্তু 5 অগস্ট সকালবেলাও জানি না যে আসলে কি হবে না হবে। তা আপনি হয়তো জানবেন যে আপনার হচ্ছে 3 তারিখে আমরা সবাই কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে কারো টার্গেট ছিল যে শেখ হাসিনার বেডে শুয়ে থাকবে, কারো টার্গেট ছিল শেখ হাসিনার দক্ষিণ পাশের ব্যালকনিতে বসে চা খাবে। তো এরপরে আমার যেহেতু চিন্তা আসলে সবাই যেহেতু গণভবন ফোকাস করতেছে, তো আমিও ধরেন আপনার হচ্ছে যেভাবে হোক আমি গণভবনে যাব। মানুষের গণজোয়ার, বাট 4 বাজে সেনাবাহিনী আটকে রাখছে। তো যেভাবে হোক 1:30টার দিকে যেহেতু আমি স্লোগান দিতাম, তো সেক্ষেত্রে আমি ওই যে একটা অটোরিকশা নিয়ে নিয়েছিলাম। অটোরিকশাতে হইলে কি সুবিধা হয়, অটোরিকশা আগে যায় আর আপনি স্লোগানও ধরতে পারবেন। আপনার হচ্ছে মিছিল নিয়ে হচ্ছে আমরা চীনমৈত্রী সম্মেলনের সামনে যাই, তখন ওখানে আপনার হচ্ছে সেনাবাহিনী খুব একটা ব্যারিকেড দিয়ে রাখছে। সেনাবাহিনী বলতেছে যে আপনারা
বিজয় সরণি হয়ে যাবেন, মানে ওই রোডটা ব্যবহার করা যাবে না যে রোডটাতে সংসদ ভবন বা গণভবনের রাস্তা যেটা, কারণ আমরা জিয়া উদ্যানের যে রাস্তা যেটা। তো পরে তাদের সাথে বার্গেনিং করে আমি বললাম যে দেখেন মানে যেহেতু সেনাবাহিনীর সাথে তা আমরা অনেক বার্গেনিং হইলো, যে আমরা বললাম যে না আমরা সোজাই যাব, বাট আমাদের ফোকাস হচ্ছে আমরা যাবো শাহবাগে, যেহেতু আমাদের প্রোগ্রামটা শাহবাগে। তো যাকে এভাবে করে আমাদেরকে যাওয়ার পারমিশন দিল। তো আমরা যখন চিনমৈত্রী পার হই তখন দেখতেছি উপর থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার যখন যাচ্ছে আমরা তখন মিছিল দিয়ে বলতেছি শেখ হাসিনা যাচ্ছে। আবার ওখানে গিয়ে দেখি সংসদ ভবন এবং জিয়া উদ্যানের যে এটা ওই রাস্তাটা ফুল সেনাবাহিনী ব্লক করে রাখছে। তো রাখার পরে মনে করেন যে আপনার সবাই যেভাবে দৌড়ে আমিও দৌড়াইছি, আমার তো ফোকাস হচ্ছে আমি গণভবনে যাবো। কেউ সংসদ ভবনে ঢুকতেছে, আমি ধরেন দৌড়ে মনে করেন জিয়া উদ্যানের ব্রিজ পার হয়ে ওখানে যাওয়ার সাথে সাথে ভাই এটা কি বলে বিভৎস কাহিনী যে একটা ছেলেকে গুলি করে হত্যা করছে ওখানে। যখন আমরা যাই তো হঠাৎ করে ও যখন গুলি খেয়ে পড়ে গেছে, তখন পড়ে যাওয়ার পরে স্বাভাবিক ক্রমে আবার লোক কিন্তু আবার পিছনে যাচ্ছে, কারণ হঠাৎ করে ধরেন আমরা সবাই দৌড়াচ্ছি 4 থেকে 5 জন সামনে, এর মধ্যে একটা লোক মানে লুটে পড়ে গেল, তা আপনি তখন কি করবেন? তারপর আমি হাল ছাই না, আমি এক দৌড়। তো দৌড়ে এমন গণভবনের সামনে গেলাম, গণভবনের সামনে দেখি যে একটা ট্যাঙ্ক আছে, ওখানে সর্বপ্রথম ওই ট্যাঙ্কের উপরে ধরেন লাফায়ার ট্যাঙ্কের উপরে উঠলাম। ওখানে মনে করেন যে বিজয়ের একটা হাসি দিয়ে আমার হাতে জাতীয় পতাকা ছিল, যত জাতীয় পতাকা এবং কপালে আমার জাতীয় পতাকা মোড়ানো, ওটা দিয়ে একটা ছবি তুললাম। ছবি তুলে আপনার গণভবনের যেই গেটটা ছিল গেটটা আটকানো ছিল ভাই, আমি জানি না যে আমি কিভাবে উঠছি, দেয়াল টপকে আমি উপরে উঠলাম, উঠে আবার এক লাফ দিলাম। লাফ দিয়ে যেহেতু আমি বলছি আমি শেখ হাসিনার রুমে গিয়ে দক্ষিণ পাশে আমি আপনার চা খাবো, সেক্ষেত্রে আমার সাথে আরো কিছু লোক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর আমি ওই চিন্তা করলাম যে আমি গিয়ে মাঝখানে দেখি কি আপনার একটা বিল্ডিং আছে এই পাশে, একটা আছে ডান পাশে, এমন 3টা বিল্ডিং, মানে আমি কোন বিল্ডিং এ যাবো? আমি দক্ষিণ পাশেরটাই গেলাম ভাই। দক্ষিণ পাশে গিয়ে আমি চিন্তা করলাম যে শেখ হাসিনা তো আর ধরেন সে একটা ডুপ্লেক্স বাড়ি, ওখানে তো সে নিচতলায় থাকবে না, অবশ্যই থাকলে সে 2 তলায় থাকবে। তো ভাই 2 তলায় গিয়ে আমি দেখি যে আমার কাছে গিয়ে মনে হচ্ছে এটা শেখ হাসিনার বেড, যেহেতু আমি একা, আমার সাথে কেউ যায় নাই। তা আমি ভাইয়া দেখি যে আপনার টোটাল রুমটা খালি এবং এসিটাও মনে করেন সুইচ অফ করতে পারে নাই। এবং আমি গিয়া ধরেন টোটাল রুমটা ঘুরে ঘুরে দেখতেছি, বেডে শুয়ে আছি আমি, কিন্তু কেউ নাই। এবং প্রায় 28 থেকে 30 মিনিট ভাইয়া, যেহেতু আমি আগে ঢুকে গেছি, সবাই তো ধরেন নিচে এটা ভাঙতেছে এটা করতেছে, কিন্তু আমি বেডে শুয়ে আছি। শুয়ে আমি শেখ হাসিনা সবকিছু দেখতেছি যে আসলে স্বৈরাচার শেখ হাসিনা কিভাবে কি এখানে বসে সে সব প্ল্যান করতো। তো শুয়ে আসার পরে 28 থেকে 30 মিনিট পরে একটা ছেলে আসলো। তো আসার পরে আমি ও কবে এটা কার বেড? আমি বলি এটা শেখ হাসিনার বেড। তো পরে আমি ওরে বললাম যে ভাই কাজ করো, তুমি একটা ছবি তুলে দাও আর একটা ভিডিও করে দাও। তখন আমি বলছিলাম যে গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। জুলাই অভ্যুত্থানে ছাত্র দলের ভূমিকাটা কি ছিল ভাই? ধরেন আমি ছিলাম, আমি নাইম ছিলাম, আমার ফ্যামিলি আমরা 3 ভাই ছিলাম, আমরা 3 ভাই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। তো আমরা 3 ভাই থাকা মানে কি আমরা ছাত্র দলের রিপ্রেজেন্ট করি, তাই না ভাই? আপনি বিএনপি একটা বৃহৎ দল, এখানে আপনার কিছু লোক সুযোগ সন্ধানী যারা জাস্ট বিএনপির লোগোটা ইউজ করবে, যে সে সন্ত্রাসী কিন্তু বিএনপির লোগোটা ইউজ করতে চাই। আপনি ছাত্র দলে দেখবেন, ছাত্র দলে এখন যারা কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব ভাই, তার কথা একটাই যে ছাত্র দলের সুশৃঙ্খল ছাড়া ছাত্র দলের রাজনীতিকে করতে পারবে না। এছাড়া তো আপনি বুঝতেছেন দেশের যে পরিস্থিতি, বিএনপি সরকারে নাই, তো সব জায়গায় বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে। চকবাজারে যে হত্যাকাণ্ড হইলো সেখানে একটা ব্যবসায়িক হত্যাকাণ্ড হয়েছে। তো যদি সেই হত্যাকাণ্ডে বিএনপির একজন কর্মী মারা গেছে, বিএনপি একজন কর্মীকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে কারা আপনার সিসিটিভি ফুটেজে লাইভে দেখা গেছে যে আপনার কারা মারতেছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। তো তার মানে এখানেও একটা গভীর চক্রান্ত আছে বলে আমি মনে করি। বিএনপি বারবার বলে আসছে ঐক্য ছাড়া তো আসলে আপনি ভালো কিছু করা সম্ভব না ভাই। আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি ধরেন আপনি ফুটবল খেলবেন, ফুটবল দেখা খেলা সম্ভব না, ক্রিকেট, আপনি যে কোনো খেলা দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ছাত্রদেরকে বাদ রেখে তারা ধান্দায় লিপ্ত হয়ে গেছে, তারা ব্যবসায় যুক্ত হয়ে গেছে। আপনি দেখেন যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব যারা দিচ্ছে, আমরা যাদেরকে নেতৃত্ব মানতাম, তারা আগে আপনার 200 টাকার পাঞ্জাবি পড়তো, তারা এখন ধরেন আপনার তাদের মানে আপনি তো বুঝতেছেন সবকিছু, তাদের ড্রেস সেন্স, তাদের গাড়ি বাড়ি, তাদের সব আছে।